হরফ উচ্চারণ করার স্থানকে মাখরাজ বলা হয়। এই আলিফটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করতে হবে। আলিফটা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করতে হবে। বলো আলিফ। ألف ألف benar. আলিফ। ألف ألف আলিফ। ألف ألف আলিফ। বলছি তো কই শুনি নাই আমার এরপরে বলো বা হলো با দুই ঠোঁটের ভিজে জায়গা হইতে উচ্চারিত হয়। বা با দুই ঠোঁটের কোথা থেকে? با দুই ঠোঁটের ভিজে জায়গা হইতে উচ্চারণ করতে হবে। এই দেখো দুইটা با ঠোঁট, با দুই ঠোঁটের ভিজে জায়গা হইতে বাটা উচ্চারণ করতে হয়। ঠিক আছে, আমরা নর্মালি যেমন থাকি তেমনই থাকবো, শুধু বাটা উচ্চারণ করার সময় মুখটা একটু ফাঁকা রাখবো। আমরা নর্মালি কেমন থাকি? এইভাবে থাকি, দুই ঠোঁটের বীজ অংশ মিলিয়ে থাকি এইভাবে। با এইভাবেই با থাকবো, با শুধু বা বলার সময় মুখটা একটু খোলা রাখবো। বা। با বা। با বা। با বা। বা এর পরে হলো তা। তাটা تا জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, জিহ্বার আগাটা কোথায় লাগবে? দুই দাঁতের আগার সাথে, এভাবে। এখানে খেয়াল করো চিত্রতে, এই এটা হলো জিহ্বা। দুইটা তো আগে সাথে জিহ্বার তো আগাটা তা উপরে তা দুই দাঁতের এখানে গোড়াতে লাগবে। সাথে লাগবে দিতে। ঠিক আছে, জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়াতে লাগবে। কোথায় লাগবে আলফি? দুই দাঁতের কোথায়? আমি বলে যেটা বলবো সেটা, হ্যাঁ, আবার শুনবো, খেয়াল করে শুনতে হবে। জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়াতে লাগবে। তা। তা তা। তা তা। তা এরপরে দেখো সা। সাটা হলো জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগাতে লাগবে। জিহ্বার আগা উপরের দুই দাঁতের কোথায় লাগবে? দেখো তো আলফি, এই যে উপরে জিহ্বার আগাটা কোথায় লাগিয়েছে, বলতে পারবা? উম, দু- দু- দুধের সামনে লাগিয়েছে দুই দাঁতের আগাতে সামনে লাগিয়েছে। জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের আগাতে, এভাবে। আগাতে দুপুর হ্যাঁ, আগাতে সা। সা সা। সা সা। সা সা। সা এরপরে দেখো জিম। জিমটা হলো জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। জিহ্বার মধ্যখান কোথায় লাগবে? উপরের তালুর সাথে। জিহ্বার মাঝখানের বরাবর যে উপরের তালু আছে না, একটা তালু, সেই তালুতে লাগবে। শক্ত করে উচ্চারণটা হবে, তিন আলিফ টান দিতে হবে। জিম। জিম জিম। জিম জিম। জিম জল করছে জিম। জিম আবার জিম। জিম এরপরে দেখো হা। হাটা হলো হলকের মাঝখান অথবা কণ্ঠনালীর মাঝখান। হলক হলো আরবি শব্দ, বাংলাতে আমরা এটাকে বলি কণ্ঠনালী। আমাদের গলাতে একটা হাড় আছে উঁচু, খেয়াল করেছো? আমাদের গলাতে একটু উঁচু হাড় আছে। তোমার গলাতে আছে আরবি?
হাত দিয়ে দেখো তো একটা উঁচু উম, হাড্ডি আছে কিনা গলাতে, একটু চেক করো। আছে? আছে কারণে হ্যাঁ, জানি না। হাত দিয়ে দেখো, এই জন্য তো বললাম চেক করতে। যেখানে গলাতে। এটা হলো গলা। কণ্ঠনালী, এই যে এটা মাঝখানে একটা ছোট্ট একটা এখানে হাড় আছে না, একটু উঁচু উঁচু একটা হাড়। উম যেটা গলার ফাঁসি ফাঁসি লাগে। ওইটাকে বলা হয় কি কণ্ঠনালী। ঠিক আছে, বাংলাতে বলে হ্যাঁ কণ্ঠনালী, এসব আরবিতে বলে হালক। তো হাটা উচ্চারণ করতে হবে এই কণ্ঠনালী অথবা এই হলকের মাঝখান থেকে। আমাদের গলার উঁচু হাড়টা যে আছে কণ্ঠনালী নামে, সেটার মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, গলাটাকে চেপে সংকুচিত করে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একালিপটান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, আয়েশের ঘুমিয়ে গেছে। আয়েশ বলো তো কি হবে এটা? বলো। এটা উচ্চারণ করো এই অক্ষরটা। মা তুমি বলো। হ্যাঁ, সবাই বলো। বলতে দাও না। আলফির আবার কি হলো, ক্যামেরা করছো কেন? ক্যামেরা চালু করো। এই যে আমি তো এখানে হ্যাঁ, বসে আছি করে হ্যাঁ এরপর হলো খ। খটা হলো সে কণ্ঠনালীর শেষ থেকে, হলকের শেষ থেকে। খ, খ, হ্যাঁ খ, খ খ, খ খ। খ এরপরে দাল। দালটা হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। সেম মাফরাসটা বা সেম কথাটা আমরা তার ক্ষেত্রে পড়েছি, অর্থাৎ তা যে জায়গা থেকে উচ্চারণ করতে হয়, দালটাও সেম জায়গা থেকে উচ্চারণ করতে হবে, জিহ্বার আগা লাল উপরের লাল দুই দাঁতের গোড়াতে লাগিয়ে। তিন আলিফ টান। দাল। ডাল দাল পড়তেছি আমরা। দাল। ডাল দাল। ডাল আবার বলো। ডাল ডাল এরপর হলো জাল। জালটা একটা পাতলা হরফ। সা, তা, থা। এই যে সাটা যে জায়গা থেকে উচ্চারণ করেছিলাম, জালটাও সেম জায়গা থেকে উচ্চারণ করতে হবে, অর্থাৎ জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগাতে লাগিয়ে। এইভাবে জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের আগাতে লাগবে, তিন আলিফ টান দিয়ে। জাল। জাল আরো পাতলা হবে। জাল। জা কি জাল। জাল জাল। জাল র। এরপরে রটা হবে জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। আচ্ছা, জিহ্বার পেট কোনটা আর পিঠ কোনটা বলতে পারবো আলফি? জিহ্বার পেট আর পিঠ কোনটা? জি না, হ্যাঁ, আমি বলতে শুনি পারবো না। জানি এই কথা, প্রথম শুনলাম। জিহ্বার পিঠ, পেট প্রথম শুনছো না? আচ্ছা, পিঠ বলতে পেট বলতে হলো উপরেরটা, আর পিঠ বলতে নিচেরটা। যেমন আমাদের পেটটা থাকে সামনে, পিঠটা থাকে পিছনে, না এরকম।
এটা হলো পেট। এটা কি পেট, আর এর নিচেরটা হলো পিঠ। ঠিক আছে, এটা হলো পিঠ। এই দেখো, এটা হলো পিঠ নিচেরটা, আর এর উপরেরটা হলো পেট। বুঝছো? তো জিহ্বার আগার পিঠ, এটার বরাবর তালুর সাথে লাগবে। র, 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 র। র, আচ্ছা, র এর পরে হলো কি যা। যাটা একটা শক্ত হরফ। যাটা জিহ্বার আগাটা নিচের দুই দাঁতের পেট এবং আগার সাথে লাগিয়ে, নিচের দুই দাঁতের পেট এবং আগার সাথে লাগিয়ে, হ্যাঁ, জিহ্বার আগা নিচের দুই দাঁতের পেট এবং আগার সাথে লাগিয়ে। যা, 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 শক্ত করে। যা, 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 যা। অনেকক্ষণ পর আয়াসের আওয়াজটা শোনা গেল। আচ্ছা, যাটা জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট এবং আগার সাথে লাগিয়ে, নিচের যে দাঁতটা আছে দাঁতের মাঝ এবং আগার সাথে লাগবে। জিহ্বার আগাটা এইভাবে, দেখছো? এই যে যা, শক্ত করে। যা, যা। যা, আলফি, ক্যামেরা চালু করছো না কেন? যা আসে তো, হ্যাঁ, তোমার ক্যামেরা তো বন্ধ। এই যে আসে করতেছে তো এটা। এগুলো উচ্চারণ দেখতে হয়, তোমাদের উচ্চারণ হচ্ছে কিনা, মুখের আকৃতি ঠিকঠাক হচ্ছে কিনা। এটা যদি আমি না দেখতে পারি তাহলে কিভাবে ভুলটা ধরবো, কিভাবে তোমাদের গাইডলাইন করবো বলো? এগুলো তো উচ্চারণের বিষয়, দেখতে হয়, শুনতে হয়। এরপরে হলো সিন। সিনটা হলো জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট এবং আগার সাথে লাগে, অর্থাৎ জায়ের মতো করে। জাটা যেভাবে উচ্চারণ করেছে সিনটাও সেম জায়গা থেকে উচ্চারণ করতে হবে, তিনের এক টান দিয়ে। সিন, তিন, সিন, তিন, সিন, তিন, সিন, তিন, সিন। তিন, তিন, এরপরে শিনটা হলো জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার মধ্যখানের বরাবর তালুর সাথে লাগিয়ে, জিম যে জায়গা থেকে উচ্চারণ করেছি সেটাও সেম জায়গা থেকে। শিন, তিন, শিন, তিন, শিন। তিন, তারপরে সরটা দেখো, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট এবং আগার সাথে লাগিয়ে, এই যে সদ, তিন, জা, এই তিনটি হরফ একই রকম উচ্চারণ, একই জায়গা থেকে উচ্চারিত হয়। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট এবং আগার সাথে লাগিয়ে, সদ, সিন, জা, একই জায়গা থেকে। তিন আলিফ টান। সদ, সদ, صاد সদ। صاد এরপরে দদ। জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। দদে, ضاد
ضاد. 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 ط। آه. জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে তায়ের মতো করে। ত, দাল, তা তিনটি হরফ একই জায়গা থেকে, অর্থাৎ জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের গোড়াতে লাগে। ত। ত। ط. ط. ত। ط. ত। ظ. জটা জাল আর ছায়ের মতো করে জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগাতে লাগবে। ল। ر. ল। و. ল। لا. ر. ল। র. আইন কণ্ঠনালীর মাঝখান থেকে হায়ের মতো করে, হা যে জায়গা থেকে উচ্চারিত হয়েছে আইনটাও সেম জায়গা থেকে, তিন আলিফ টান। আইন। عين. আইন। عين. আইন। عين. গয়নটা কণ্ঠনালীর শেষ থেকে, তিন আলিফ। গয়িন। غين. গয়িন। غين. এরপরে ফা। ফাটা হলো উপরের দুইটা দাঁত নিচের দাঁত নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, উপরের যে দুইটা দাঁত আছে এটা আমরা নিচের পেটের সাথে লাগাবো এভাবে। ফা। فا. فا. ফা। فا. فا. ফা। فا. فا. ফা। فا. فا. অফ। অফটা হবে জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরে তালুর সঙ্গে, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার এটা তো হলো আগা, এটা হলো আগা, ভিতরটা হলো গোড়া, তো জিহ্বার গোড়ার বরাবর তালুর সাথে লাগবে তিন আলিফ টান দিয়ে। অফ। অফ। قاف. অফ। অফ। قاف. হুজুর, বলো। বাথরুম থেকে আসতে পারি? ঠিক আছে, যাও। কফ। কফ। এরপরে কাফ। কাফটা হলো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, জিহ্বার গোড়া থেকে একটু আগে বেড়ে এর বরাবর তালুর সাথে লাগিয়ে, অর্থাৎ জিহ্বার একেবারে গোড়াতেও লাগবে না, মাঝখানেও লাগবে না, গোড়া এবং মাঝখানের মধ্যবর্তী স্থানে। কাফ। 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 তারপরে লামটা হলো জিহ্বার আগা, আগার কিনারা সামনের উপরের দাঁতের মায়ের সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মায়ের সঙ্গে লাগাইয়া। লাম। 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 মিমটা দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে, আমাদের ঠোঁট হলো দুইটা, হ্যাঁ, উপরের ঠোঁট নিচের ঠোঁট, আর ঠোঁটের ভিতরে অংশ দুইটা, একটা হলো শুকনো অংশ আর একটা ভিজা অংশ। তো মিমটা উচ্চারণ করতে হবে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে, তিন আলিফ টান দিয়ে। মিম। মিম।
এটা হবে জিহ্বার আগা, জিহ্বার আগার বরাবর, হ্যাঁ, তালুর সঙ্গে লাগিয়ে। নুন। নুন নুন। নুন ওয়াও, দুই ঠোঁট গোল করে, তিন আলিফ টান। ওয়াও। ওয়াও ওয়াও। ওয়াও আচ্ছা, এরপর হলো হা, কণ্ঠনালীর শেষ থেকে, শুরু থেকে। হা। হা হামজা, এটাও কণ্ঠনালীর শুরু থেকে। হামজা। হামজা ইয়াটাও জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, ইয়ার মতো করে, ওই যে জিম শিন ইয়া একই জায়গাতে উচ্চারণ হয়। ইয়া। ইয়া। ইয়া ইয়া। ইয়া এখন দেখো, আমরা যে আরবি 29টি হরফ পড়েছিলাম, এটার ভিতরে কিছু হরফ আছে নোক্তাওয়ালা, আর কিছু হরফ আছে নোক্তা ছাড়া, ঠিক আছে? নোক্তা কাকে বলে সেটা তো জানো। হরফের উপরে অথবা নিচে এক বা একাধিক যে বিন্দু থাকে তাকে নোক্তা বলে। হরফের উপরে অথবা নিচে এক বা একাধিক যে বিন্দু অথবা ফোঁটা থাকে তাকে বলে নোক্তা, ঠিক আছে? তো নোক্তা ছাড়া হরফ হলো 14টা। নোক্তা ছাড়া হরফ কয়টা? 14টি। চারটা 14টি। কয়টি? পদ্ধতি 14টি। যেমন আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। এগুলোতে কোনো নোক্তা আছে, আয়াস? না নাই। তাহলে নোক্তা ছাড়া হরফ হলো 14টা। কয়টা? বুঝে এসেছি। আচ্ছা, আ- আমরা যে আরবি 29টি হরফ পড়েছি, হ্যাঁ, সেখানে 14টি হরফ আছে নোক্তা ছাড়া, মানে অর্থাৎ কোনো ফোঁটা নেই, উপরে নিচে কোনো কি নেই, ফোঁটা নাই বা নোক্তা নেই, ঠিক আছে? এরকম হরফ কয়টা আছে? 14টা। বুঝছো? আর নোক্তাওয়ালা হরফ 15টি। উপরে নিচে যে বিন্দুগুলো থাকে, যে ফোঁটা ফোঁটা থাকে, এগুলোকে নোক্তা বলে। তো নোক্তাওয়ালা হরফ আছে 15টি। কয়টি? 15টি। 15টি। যেমন বা, তা, সা, জিম, খ, দাল, জা, শিন, বদ, ল, ফা, কফ, নুন, ইয়া। এগুলা থেকে নোক্তা আছে। বুঝে আচ্ছা, তাহলে আমরা মুক্ত আছে। আমরা তাহলে নোক্তাওয়ালা হরফ পেলাম 15টা। কয়টা? 15টা। আর নোক্তা ছাড়া পেয়েছি কয়টা? 14টা। 14টা, হ্যাঁ। এ হলো 29টা হরফ। এখন তোমাদের একটা এক্সাম হচ্ছে। হরফ কাকে বলে বলো তো? আরবি বর্ণমালাকে হরফ আরবি হরফ বলে। কতটি? 29টি। 29টি, আচ্ছা। নুক্তা কাকে বলে জানো? আচ্ছা, যা বলো। নুক্তাওয়ালা হরফ কয়টি? মুক্ত হরফ 15টি। আর নুক্তা ছাড়া হরফ? 14টি। 14টি। এখন সম্ভবত মিটিংটা অফ হয়ে যাবে, হ্যাঁ। আমি আজকে বের হতে ভুলে গিয়েছি। এখন মিটিংটা কেটে যাবে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আগামী ক্লাসে আমরা আবার নতুন পড়াটা পড়বো, ঠিক আছে? জি জি। ঠিক আছে। ভালো থাকো তোমরা সবাই, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আগামী ক্লাসে